ও আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল আমিন, সুন্দরবন ফিজিক্যাল এডুকেশনের ইনস্ট্রাক্টর। আজ আপনাদের দুইটা বিষয় একটু আলোচনা করবো। একটা হলো কাবাডি, আর একটা হলো আমাদের অ্যাথলেটিক্স। একটা দুটো কথা আলোচনা করব। তো কাবাডি আলোচনার আগে আমি কিছু কথা বলি। কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ, এগুলো আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে কাবাডি খেলার উৎপত্তি ভারত এবং বাংলাদেশে। কাবাডি খেলার উৎপত্তি ভারত এবং বাংলাদেশে। এশিয়া কাপ গঠিত হয় 1978 সালে। এশিয়া কাপ গঠিত 1978 সালে ভারতে। আর এটা আন্তর্জাতিক অঙ্গনে পা দেয় 1985 সালে। আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করে কাবাডি ফেডারেশন। বাংলাদেশ কাবাডির নাম বাংলাদেশ কাবাডি ফেডারেশন, গঠিত হয় 1973 সালে। আমাদের বাংলাদেশ যে কাবাডি সংস্থা আছে তার নাম বাংলাদেশ কাবাডি ফেডারেশন, যেটা গঠিত হয় 1973 সালে। আচ্ছা, কাবাডির যে দাগগুলো আছে এই দাগগুলো সব 2 ইঞ্চি চওড়ায়। কাবাডির যে দাগগুলো সেগুলো সব 2 ইঞ্চি করে চওড়ায়। কাবাডিতে 3 ধরনের কাঠ ব্যবহার করা হয়। কাবাডিতে সচরাচর 3 ধরনের কাঠ ব্যবহার করা হয়। একটা হলো লাল কাঠ, একটা হলুদ কাঠ, আর একটা সবুজ কাঠ। আমরা জানি সচরাচর প্রত্যেকটা প্রায় খেলায় লাল কাঠ ব্যবহার হয়। লাল কাঠ মানে বহিষ্কার, চূড়ান্ত বহিষ্কার যারা বলে। লাল কাঠ দিলে একটা প্লেয়ার বাদ পড়ে যাবে, সেই প্লেয়ার কিন্তু আর খেলার যোগ্যতা হারাবে, সে আর খেলার যোগ্য হবে না। এরপরে হলুদ কার্ড, এটা হলো সতর্ক করে। হলুদ কার্ড দিয়ে একজন প্লেয়ারকে কিন্তু সতর্ক করা হয়। হলুদ কার্ড দিয়ে একজন প্লেয়ারকে হ্যাঁ, ওই কালি ও মানে আমি তো অনেকের আসলে ইন্টারনেট করে কাউকে বলিনি, ক্লাস তো বলতে বুঝলেন। তাই বলছি অফিসার কাগজ একটা আসলে খেলা আছে এই বুঝলেন। হ্যাঁ, না না, ঠিক আছে, এই সেবা তো নাই গেল বই লাগা করতে পারছি। আর আপনার সাথে নাও বলে যারা কোন দিছিল, আপনাকে বলে দেয়নি, আপনাকে দেওয়া হচ্ছে আলাদা কিছু করছেন না। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের ওই সবার তো জেলার ক্লাব কিন্তু ঠিক আছে। তা ঠিক আছে। দুঃখিত, একটু বাইরে ছিলাম। যাই হোক, আমরা যে কথা বলছিলাম যে কাবাডিতে তাহলে 3 ধরনের কার্ড ব্যবহার করা হয়। একটা লাল কার্ড, একটা হলুদ কার্ড, একটা সবুজ কার্ড। তাহলে লাল কার্ড চূড়ান্ত বহিষ্কার করা হয়, আর হলুদ কার্ড সতর্ক করা হয়। কোনো প্লেয়ার কোনো অপরাধ করলে তাকে সাময়িক সতর্ক করতে হয় যে তুমি এই কাজটা করো না। আর সবুজ কার্ড আমাদের সাময়িক বহিষ্কার, 2 মিনিট বা 1 থেকে 3 মিনিটের সাময়িক বহিষ্কার করার জন্য আমরা সবুজ কার্ড ব্যবহার করে থাকি। এই এইবারে কাবাডি খেলার কিছু পয়েন্ট চিহ্ন আছে, অর্জিত পয়েন্ট। আমরা যখন মাঠ একটু আগায় দেখাইতে পারি তখন আমরা যাবো অর্জিত পয়েন্টে। কি চিহ্ন? চতুর্ভুজ আকারে দলীয় পয়েন্ট একটা দাগ দিয়ে, তারপর লোনা পয়েন্ট নিচে দাগ দিয়ে, বোনাস পয়েন্ট ত্রিভুজ আকৃতিতে, তার ব্যাক পয়েন্ট এগুলো হলো 0 দাগ দিয়ে, এরকম। তো এইসব গুলো আমাদের একটু মাথায় রাখতে, মনে রাখতে হবে টুকিটাকি। একজনকে রেডারের দম শেষ করলে, হ্যাঁ, বিপক্ষ দল 5 সেকেন্ডের মধ্যে কিন্তু ভিতর 5 সেকেন্ডের ভিতরে দম দিয়ে মানে রেড দিবে, আর একটা রেড দিবে বিপক্ষ দল। তাহলে একজন রেডার তার দম শেষ করলে, সে রেড শেষ করলে তার 5 সেকেন্ডের ভিতরে বিপক্ষ দল রেড দেবে। এরপর দেখেন দলের যে প্রথম পয়েন্ট, সেই পয়েন্টকে বলা হয় লিডিং পয়েন্ট। দলের যে প্রথম একটা পয়েন্ট উঠবে, একটা রেডার রেড দিয়ে হোক বা একজন প্লেয়ারকে আটকে, যে কোনো এতে যে দল দল যে প্রথম পয়েন্টে নেবে সেটাকে বলা হয় লিডিং পয়েন্ট। খেলার যে ওজন সর্বাধিক 80 কেজি বড়দের ছেলেদের মধ্যে সর্বাধিক
80 কেজি, আর মেয়েদের 70 কেজি, আর জুনিয়র ছেলেদের 65 কেজি। তাহলে একটা একটা কাবাডি খেলার যেসব প্লেয়ার 80 কেজির ঊর্ধ্বে হবে না, 80 কেজির নিচে বা তার ভিতরে থাকতে হবে। আর মেয়েদের 75 কেজি, আর জুনিয়র ছেলেদের 65 কেজির মধ্যে থাকতে হবে। এটা হলো কাবাডি খেলার আমাদের ওজনের ব্যাপার বললাম। এবার আমরা পার্শ্ব, একটা কথা নিয়ে, পার্শ্ব কাকে বলে পরের আলোচনা যাবো। তাও কি, একজন রেডার রেড দিচ্ছে, রেডার যদি কাউকে না ছুতে পারে, কাউকে কোনো প্লেয়ার, মানে এন্ট্রি রেডার কোনো প্লেয়ারকে সে ছুতে পারলো না, সে ফিরে গেল, কোর্টে ফিরে আসলো, সাথে সাথে বিপক্ষ দলের একজন রেডার তাকে রেড দেওয়ার জন্য দ্রুত গতিতে বিপক্ষ দলের কোর্টে বেড়ে গেলে সেটাকে আমরা পার্শ্ব। আর যদি রেফারি তাকে ফেরত দেয় কোনো রেডারকে, যে তুমি ব্যাগে আসো বা ফিরে আসো, তখন কিন্তু কোনো রেড হয় না। জি, জি স্যার, স্যার আমি যাবো ইনশাআল্লাহ। তো পার্শ্ব বলছিলাম, যে পিছু ধাওয়া করা, এটাকে আমরা পার্শ্ব বলি। কিন্তু যদি রেফারি রেডারকে ব্যাগে ফিরায় নিয়ে আসে, তখন পার্শ্ব করা যাবে না। কোন রিডার যদি কোনো প্লেয়ারকে ছুঁয়ে আসে, পার্শ্ব করা যাবে না। কোন রিডার যদি কোনো প্লেয়ারকে ছুঁতে না পারে, রেফারি ব্যাগে না নিয়ে আসে, সে তার দম শেষ, সময় শেষ, সে চলে আসবে, তখন একটা এই রেডার বা বিপক্ষ দলের একজন রিডার পার্শ্ব করতে পারে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে পার্শ্ব এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা মনে রাখতে হবে। এরপরে লোনা হওয়ার পর খেলোয়াড়দের কোর্টে ওঠার জন্য 10 সেকেন্ড সময় পায়। মনে রাখতে হবে এটা, যে লোনা শেষে গেলে, একটা লোনা মানে আম, সমস্ত প্লেয়ার যখন পৌঁছে যায়, মরে যায়, তখন লোনা হয়। এই লোনা হওয়ার পরে আবার যখন পুনরায় খেলা শুরু হবে, এইটা এই ফাঁকটা 10 সেকেন্ড তারা সময় পাবে। আর কাবাডি খেলার কৌশল দুই ধরনের, বলেছি কাবাডি খেলার কৌশল দুই ধরনের, একটা রক্ষণাত্মক ভাগ আর একটা আক্রমণাত্মক ভাগ। যদি এরকম প্রশ্ন আসে যে কাবাডি খেলার কৌশল কয় ধরনের, তা কাবাডি খেলার কৌশল দুই ধরনের, একটা রক্ষণাত্মক ভাগ, একটা আক্রমণাত্মক ভাগ। এবার খেলোয়াড়দের জার্সির একটা মাপ আছে, খেলোয়াড়দের জার্সির মাপ, খেলোয়াড়দের গায়ে যে জার্সি থাকে এর একটা মাপ আছে। এর হলো দৈর্ঘ্য 4 ইঞ্চি, মানে জার্সির মাপ নম্বর, জার্সির একটা নাম্বার থাকে সামনে, সেই জার্সির নাম্বার একটা মাপ আছে, এটা হলো 4 ইঞ্চি প্রস্থ আর 1 ইঞ্চি 4 ইঞ্চি প্রস্থ, আর দৈর্ঘ্য 4 ইঞ্চি, 1 ইঞ্চি প্রস্থ। এটা গেল আমাদের কাবাডি। এবার যদি বলি আমরা কাবাডি খেলার একটু মাঠ অঙ্কনটা দেখি, কাবাডি খেলার আমরা মাঠ অঙ্কনটা একটু দেখি তাহলে। হুম। কাবাডি খেলার মাঠ অঙ্কনটা আমরা একটু দেখি তাহলে। মধ্যরেখা, লাইন, বোনাস লাইন, লাইন, বোনাস লাইন। তাহলে এই জায়গা থেকে সিটি ব্লক, সিটিং ব্লক, এটার নাম হলো সিটিং
সিটিং ব্লক। যে অতিরিক্ত প্লেয়ার, মরা প্লেয়ার, বসা প্লেয়ার তারা কিন্তু এখানে থাকে, এটা হলো সিটিং ব্লক। এখানে সহকারী যে আম্পায়ার আছে তারা, তাদের স্কোরার আছে তারা তাদেরকে নিয়ন্ত্রণ করে। সিটিং ব্লক এটা কাবাডি খেলার এটা 13 মিটার বড় মাঠের মাঠ, 13 মিটার, আর ছোটদের 11 মিটার। 13 তো দেখা যাচ্ছে না, 13 তো 11, 13/11 মিটার, 13 বড়, ছোটদের জন্য 11 মিটার। আর এইটা হয় 10 মিটার বা 8, 10 আর 8, ছোটদের 8। এই যে দৈর্ঘ্য প্রস্থ কাবাডি খেলার মাঠের মাপ, দৈর্ঘ্য প্রস্থ মাপ। আর এইটা হবে এই বকলাইন যেটা 3.75 মিটার, 3.75 মিটার। এই পাশে দুইটার মধ্যরেখা থেকে 3.75 মিটার বকলাইন, এটা হলো বকলাইন। আর এটা হলো বোনাস লাইন 1 মিটার, এখান থেকে বকলাইন থেকে 1 মিটার, এটা হলো বোনাস লাইন, বোনাস লাইন, বোনাস লাইন। আর এটা একটা যে শেষ প্রান্ত, যে শেষ প্রান্ত এটাকে বলে আমরা প্রান্ত রেখা। প্রান্ত রেখা বা এন্ড লাইন। তাহলে শেষ মতে আমরা দেখি প্রান্ত রেখা বা এন্ড লাইন বলতে পারি, প্রান্ত রেখা বা এন্ড লাইন বলতে পারি। এইটারে আমরা কি বলি, এইটাকে আমরা বলি এইটারে আমরা কি বলি লবি। লবি, লবি যখন 10 মিটার হবে 8 মিটার কোণের ভিতরে থাকবে, 8 মিটার কোণের ভিতরে থাকবে 8 মিটার। আর 1 মিটার, 1 মিটার বাই 2 মিটার, এই 2 মিটার লবি থাকবে। এই লবির কাজ কখন আমরা যখন আলোচনা করবো তখনই যেমন লবির কাজ কখন। এরপরে আর মধ্যরেখা, তো লেখা তো মধ্যরেখা, মধ্যরেখা মাঠ অত্যন্ত সহজ। তাও আমরা মাঠের আলোচনা থেকে আমরা বলি মাঠ কিন্তু অত্যন্ত সহজ কাবাডির মাঠ। কাবাডির মাঠ, কাবাডির মাঠ দেখেন অত্যন্ত সহজ। এইবার স্ট্রাগল, আমরা বিভিন্ন আলোচনা দিতে স্ট্রাগল, স্ট্রাগলটা কি? এই লবিটা স্ট্রাগলের সময় ব্যবহার হয়, এই লবি, এই পাশে লবিটা স্ট্রাগলের সময় ব্যবহার হয়। স্ট্রাগল কি? একটা রিডার যখন রিড দেবে, সেই রিডারকে ধরা, স্পর্শ করা। আক্রমণাত্মক দল মানে এন্ট্রি রিডার যারা, তারা তো যখন একটা রিডারকে ধরবে, একটা রিডারকে যখন ধরবে তখন ওই রিডার ওদের কাছ থেকে সেফ হওয়ার জন্য দুজনের যে ধস্তাধস্তি যে সময়, এইটাকে আমরা স্ট্রাগল বলি। স্ট্রাগল মানে ধস্তাধস্তি, দম। অর্থাৎ একজন রিডারকে যখন ধরবে বিপক্ষ দলের এন্ট্রি রিডাররা, আর সেই রিডার বিপক্ষ দলের এন্ট্রি রিডার থেকে ধরে এই মধ্যরেখা অতিক্রম করবে, মধ্যরেখা হাত দেবে, এই যে সময় ধরার সময় যে দুজনের মধ্যে যে কষাকষি, যে ধস্তাধস্তি, এটাকে আমরা স্ট্রাগল বলি। লোনা বলেছিলাম, লোনা, লোনা একটা দল, একটা পক্ষ দল বা একটা রিডার, তারা রিড দিয়ে দিয়ে যখন 7টা প্লেয়ার 7জনকে মেরে দেবে, 7জনকে পৌঁছে যাবে, আর কোনো প্লেয়ার নেই, 7জনই শেষ, তখন বিপক্ষ দল যারা পচাই দিল, বিপক্ষ দল তারা অতিরিক্ত 2 পয়েন্ট পাবে। অতিরিক্ত 2 পয়েন্ট পাবে, এই অতিরিক্ত 2 পয়েন্টকে লোনা পয়েন্ট বলে। লোনা পয়েন্ট নাম তাহলে। আর এই লোনা পয়েন্ট আগে বলছি আমি যে এই যে লোনা পয়েন্ট যখন সব প্লেয়ার শেষ, তখন কি আবার খেলা শুরু হবে, কারণ এটা আমাদের সময়ের খেলা, আবার খেলা শুরু হবে। আর এর মধ্যে এই যে লোনার সময় যে ভাগটা পাবে, অতিরিক্ত প্লেয়ার সব শেষ, এর 10 সেকেন্ডের মধ্যে যারা পৌঁছে যাবে তারা সব সিটিং ব্লকে থাকবে। এই সিটিং ব্লক থেকে তারা আবার এখানে আসবে, এখানে 10 সেকেন্ড সময় হবে, 10 সেকেন্ডের মধ্যে তাদেরকে আবার পুনরায় খেলার জন্য প্রস্তুত নিতে হবে। এভাবে যদি
খেলায় আবারও তারা সব প্লেয়ার বিপক্ষ দল হতে পারে, একবার এরা হলো এরপর বিপক্ষ দল হতে পারে, তারা সব প্লেয়ার পচে গেল, মরে গেল, শেষ হয়ে গেল, তখন বিপক্ষ দল আবার 2 পয়েন্ট লোনা পেল এবং অনুরূপভাবে তারাও 10 সেকেন্ডের ভিতরে আবার মাঠে নামলে খেলা শুরু করলো। এটা গেল লোনা। এবং লবি, লবি তো বলেছি লবি এবং স্ট্রাগলের সাথে সম্পর্ক। এই লবি সাধারণ যখন খেলা হবে লবি পাবে না, এই জায়গায় বাইরে কেউ লবিতে যেতে পারবে না। লবিতে যাওয়ার অধিকার কখন? একমাত্র স্ট্রাগলের সময়। তা যখন কোনো প্লেয়ার কে ধরা হবে তখন ওই লবি পর্যন্ত সবাই জায়গা পাবে। তাহলে লবি এবার বক লাইন, এই যে বক লাইন, এই যে মধ্যরেখা, মধ্যরেখা থেকে আমরা প্রথম যে 3.75 মিটার যে দাগ এরিয়া, এটাকে আমরা বক লাইন বলি। একটা রিডার যখন রিড দেবে, এই রিডারকে অবশ্যই অবশ্যই তাকে বক লাইন পার হতে হবে। সে যদি বক লাইন পার না হয় সেই রিডার কিন্তু রিডার আউট করে দেবে, আম্পায়ার রিডার আউট করে বিপক্ষ দলকে একটা পয়েন্ট কিন্তু দিবে। এই জন্য একজন রিডার যখন রিড দিতে যাবে, এখান থেকে এক লাফে কাবাডি কাবাডি বলে আসবে, কাবাডি কাবাডি বলে আসতে আসতে তাকে বক লাইনটা আগে অতিক্রম করতে হবে। কাবাডি কাবাডি বক লাইন পার হতে হবে। যদি বক লাইন সে পারতে না পারে সে রিডার কম হয়ে যাবে। বক লাইন পাকে এরপরে সে যদি কোনো প্লেয়ার না ছুঁয়ে না মেরে সে ফিরে যায় তাও কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে বকলাইন পাকতে হবে প্লেয়ারের যোগ্যতা অর্জন করতে গেলে। যদি বকলাইন না পাকতে পারে সে কিন্তু বিপক্ষ দল একটা পয়েন্ট দিয়ে আসলে এবং সে তার খেলা পৌঁছে গেল, সে সিটিং ব্লকে গিয়ে বসে পড়তে হবে তাকে, সে রিডার আউট হয়ে যাবে। এটা হলো বকলাইন। এরপর বোনাস লাইনটা দেখেন, পরপরই বকলাইনের পরপরই আসলে বোনাস লাইন। এই যে এন্ড লাইন বা প্রান্ত রেখায় যে 7 জন প্লেয়ার থাকবে, এই যে শেষ পর্যন্ত দাগ, এই দাগটাকে একটু আমাদের দিকে খেয়াল করলে বুঝবে, এই দাগটাকে পা দিতে হবে, 2 পারে একটা পা দিয়ে আর একটা পা বিপরীত পারে উঁচু করতে হবে। বিপরীত পারে উঁচু করে তাহলে একটা বোনাস পয়েন্ট সে পাবে। কিন্তু পা দিল বিপরীত পৌঁছ হলো না, বোনাস হবে না। দাগে পা দিল বিপরীত পৌঁছ হলো না, বোনাস হবে না। পা দিয়ে বিপরীত পাড়া উঁচু করবে তখন বোনাস হবে, 1 পয়েন্ট বোনাস হবে। আর বোনাস 1 পয়েন্টই নেওয়া যায়, বোনাস 2টা নেওয়া যায় না। এবং বোনাস নেওয়ার কিছু নিয়ম আছে। বোনাস নিতে গেলে 5 জন প্লেয়ারের উপরে থাকা লাগবে, কমপক্ষে 6 জন প্লেয়ার থাকা লাগবে। কোর্টে 7 বা 6 যখন প্লেয়ার থাকে তখন বোনাস পায়। যখন 2 জন প্লেয়ার নেই, পচে গেছে, মরে গেছে, তারা সিটিং ব্লকে বসে আছে, আমার 5 জন প্লেয়ার, তখন কিন্তু আর বোনাস হবে না। তখন রিডার আর বোনাস নিতে পারবে না। যদি বোনাস নেয় সে বোনাসও যুক্ত হবে না, সে বোনাস কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে বোনাস নিতে হলে তাকে অবশ্যই 6 জন প্লেয়ার থাকতে হবে বা 7 জন প্লেয়ার থাকতে হবে। 6 জনের নিচে প্লেয়ার থাকে আর বোনাস পয়েন্ট হবে না। একটা গেল বোনাস লাইন গেল। তাহলে আমরা সিটিং ব্লক সম্পর্কে আলোচনা করছি। এই যে সিটিং ব্লক, এই যে প্রান্ত রেখার পাশে থাকে যে পচা প্লেয়ার, মরা প্লেয়ার বা অতিরিক্ত যে প্লেয়ার, তারা এই সিটিং ব্লকে অবস্থান করবে। এখানে যে সহকারী স্কোরার থাকবে, তিনি নিয়ন্ত্রণ করবে কে আগে মরল, সে আগে সিরিয়ালে থাকবে, দ্বিতীয় ক্যাটাগরিতে 2 নম্বরে থাকবে। তো যখন এবার প্লেয়ার উঠবে তাহলে আগে যে মূল্য সে আগে উঠবে। আর এই উঠানে নিয়ম কি? আমার দলের একজন প্লেয়ার মরল, মার হলো, বসে গেল, সে সিটিং গুলাকে বসলো। এবার আমরা রিট দিতে গেছি, বিপক্ষ দলের একজন প্লেয়ার মরল, বসে গেল, শুয়ে আসলো, তখন ওই বিপক্ষ দলের প্লেয়ার বসবে আর সিটিং গুলোকে বসে থাকা পক্ষ দলের যে প্লেয়ার মরেছিল সে উঠবে। ওদের একটা মাইনাস হলো, এদের একটা প্লাস হলো। এইভাবে লেনদেন খেলা চলে। এইভাবে খেলতে খেলতে যখন একদম শূন্য হয়ে যায় প্লেয়ার, তখন তো আমরা বলি সাইকেল লোনা পয়েন্ট হয়। এরপর মধ্যরেখা তো আমরা চিনি, এই যে 13 মিটার বা 11 মিটারের হাফ অর্ধেক বরাবর যে দাগ থাকে সেটা হলো মধ্যরেখা। এই মধ্যরেখা সেটা। আর রেডার তো আমরা জানেন, যিনি রেড দেন তাকে আমরা রেডার বলি। অর্থাৎ একটা দলের একজন কাবাডি কাবাডি এরকম উচ্চারণ করে, স্পষ্ট উচ্চারণ করে
30 সেকেন্ড সে সময় রেড দেবে, সে বিপক্ষ দলের এই 30 সেকেন্ডের মধ্যে তাকে বফলাইন পাকতে হবে, তার দলের জন্য পয়েন্ট অর্জন করতে হবে, দলের জন্য পয়েন্ট অর্জন করতে হবে। তারপরে তাকে অনেক অনেক রকম চাপ তাকে সহ্য করতে হবে। তার দৃষ্টি রাখতে হবে একজন লিডারকে কি, যে তার হাত সব দিক খেয়াল রাখতে হবে, সোজা রাখতে হবে, তার পা নাড়াচাড়া রাখতে হবে, তাকে চালাক চতুর তার দৃষ্টি রাখতে হবে যে ডাইনি বামে কে আছে, একটা চতুরতার পরিচয় তাকে দিতে হবে। এটা কিন্তু একটা লিডার, একজন লিডারের গুণ। একটা লিডারের অনেক গুণবলী, সে লিডারকে অবশ্যই 2 হাত প্রসারিত করতে হবে একজন লিডারের গুণের ভিতরে। সে লিডারের মস্তিষ্ক ঠান্ডা রাখতে হবে, মেধাকে তুখুর রাখতে হবে, তার দৃষ্টিকে সঠিক রাখতে হবে, মানে ও কে কোথায় আছে, কার অবস্থান কোথায়। এভাবে অনেক চতুরতার পরিচয় দিতে হবে, তাকে অনেক চতুর হতে হবে, বুদ্ধিমান হতে হবে। এগুলো লিডারের গুণবলী। তাহলে একজন লিডার যিনি কাবাডি কাবাডি বলে রেড দেন তাকে আমরা লিডার বলি। এবার আক্রমণাত্মক খেলার আমরা আগেও বলেছি 2টা ভাগ আছে, একটা রক্ষণাত্মক ভাগ, একটা আক্রমণাত্মক ভাগ। আক্রমণাত্মক ভাগ কি, যারা রেড দেবে, কাবাডি 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 বলে রেড দেবে, এটা ও আক্রমণ, আক্রমণ করবে আর একজনকে শুয়ে আসবে। কিভাবে তার চিন্তা থাকবে, কিভাবে বোনাস নেবে, কিভাবে শুয়ে আসবে, কিভাবে দলের জন্য একটা পয়েন্ট সে সংগ্রহ করবে, একটা জায়গায় একাধিক পয়েন্ট সে সংগ্রহ করবে। এটা কিন্তু একজন লিডার বা লিডারের দায়িত্ব, গুণবলী। এই যে রিড দেয় যারা, এটা হলো আক্রমণাত্মক ভাগ। আর রক্ষণাত্মক ভাগ কি, এন্টি লিডার যারা থাকেন তাদেরকে রক্ষণাত্মক ভাগ, তারা তাদের পয়েন্টকে রক্ষা করবে, তারা ওই লিডারকে আটকাবে, ধরবে, ধরে তাদের দলের জন্য পয়েন্ট অর্জন করবে। এটা হলো তাদের কাজ। তারা রক্ষণাত্মক ভাবে দলকে তারা রক্ষণ করবে এবং নিজেদেরকেও তারা রক্ষা করবে, যে ওই লিডার যেন তাদেরকে না ছুতে পারে এবং সেভ করবে, নিজেকে রক্ষা করবে। এটা রক্ষণাত্মক ভাগ, নিজেকে সে রক্ষা করবে, এটা রক্ষণাত্মক ভাগ। আর নিজেকে রক্ষা করে সে দলের জন্য পয়েন্ট সংগ্রহ করবে। এরপর সময়, আহ কাবাডি খেলা 30 মিনিট 30 মিনিট করে এবং মাঝে 5 মিনিট বিরতি হয়। আর ওই 20 মিনিট 20 মিনিট, সরি বলেছি 20 মিনিট 20 মিনিট, মাঝে 5 মিনিট বিরতি। আর ছোটদের বা মহিলাদের 15 মিনিট 15 মিনিট, মাঝে 5 মিনিট বিরতি। কাবাডি খেলার সময়সীমা এই প্রথম 20 মিনিট খেলবে, এই 20 মিনিটের ভেতরে তারা কিন্তু আবার 2বার টাইম আউট নিতে পারে, তারা টাইম আউট নিতে পারে। এবার খেলার সময় বন্ধ, রেফারি বা আম্পায়ার মহোদয়রা খেলার সময় বন্ধ করতে পারে কখন, আবহাওয়াগত কোনো দুর্যোগ কারণে, মাঠে কোনো গন্ডগোল গোলযোগ বাধার কারণে, কোনো প্লেয়ার মারাত্মকভাবে আহত হওয়ার কারণে, স্ট্রাগলের সময় কোনো বিপদপূর্ণ অবস্থানে খেললে কোনো প্লেয়ার, রেফারি বা আম্পায়ার তখন সাময়িক খেলাকে বন্ধ রাখতে পারে। টাইম আউট বলছে খেলার ভিতরে অফিসিয়াল টাইম আউট নিতে পারে, দেখে খেলার কোনো ত্রুটি বা খেলার কোনো অনিয়ম হচ্ছে, তখন অফিসিয়াল টাইম আউট নিতে পারে। আবার একটা দল 2বার টাইম আউট নিতে পারে। টাইম আউটের সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু টাইম আউটের সময় একটা পয়েন্ট আছে, আমরা আগে বলেছি এটা টেকনিক্যাল পয়েন্ট, আলোচনা করবো। যেমন অফিসিয়াল বা পরিচালক থাকে 6 জন, আমরা আমাদের কাবাডি খেলার 6 জন পরিচালক থাকবেন, একজন হলো আম্পায়ার, একজন রেফারি, 2জন আম্পায়ার, আর একজন অফিসিয়াল, 2জন সহকারী অফিসিয়াল, একজন অফিসিয়াল 2জন সহকারী, 3জন, 2জন আম্পায়ার, একজন রেফারি। তারা খেলা পরিচালনা করবেন। তাদের দায় দায়িত্ব কিন্তু অনেক পরিচালকদের দায় দায়িত্ব। খেলা শুরু হওয়ার আগেই তারা মাঠ পরিদর্শন করবেন, প্রত্যেকটা প্লেয়ারকে যাচাই বাছাই, তাদের হাত পাচ্ছে, তাদের সাথে আলোচনা কুশল বিনিময়, তাদেরকে পরামর্শ দেওয়া যায় কোনো প্রকারে আহ উত্তেজিতপূর্ণ খেলা যেন নয়, এরকম অনেক দায় দায়িত্ব রেফারি পালন করে থাকেন। কোচদের সাথে কথা বলা, অফিসিয়ালদের সাথে কথা বলা, এগুলো সব পরিচালকদের দায়িত্ব, তারা কিন্তু করে থাকেন অফিসিয়ালদের দায়িত্ব। এরপর রেফারির দায় দায়িত্ব কি, রেফারির দায়িত্ব খেলার ফলাফল ঘোষণা করা, খেলার শুরুর আগে অফিসিয়ালদেরকে জানানো, খেলার সমাপ্তির সময় জানানো, খেলার দলের নাম জানানো, দলের সংখ্যা,
কোচের নাম, এইরকম বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা তাদের, কিন্তু এগুলো রেফারির গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবার ফাউল, কাবাডি খেলা আমাদের ফাউল আছে, মানে উত্তেজিতপূর্ণ খেলা বা অসদাচরণ ভাবে খেললে, স্ট্রাগলের সময় যদি কোনো প্লেয়ারকে গলা ধরে চেপে ধরে, কোনো প্লেয়ারকে মানে বেয়ালা ভাবে চেপে ধরে, এগুলো তখন কিন্তু ফাউলের দৃষ্টিতে বা রেফারির দৃষ্টিতে যেটা দেখে যেটা সংগতিপূর্ণ খেলা না অসংগতিপূর্ণ, তখন কিন্তু রেফারি ফাউল ধরে। এবার খেলোয়াড়দের দাঁড়ানোর পদ্ধতি দুইটা আছে, একটা সাধারণ সলাই সিটানো দাঁড়ানো, একটা চেন সিস্টেম। দুইটা পদ্ধতি দ্বারা, একটা চেন, একটা সাধারণত চেন সিস্টেম। সাইডে দুই সাইডে দুইজন, চারজন, আর মাঝখানে তিনজন, এই সাতজন এভাবে দাঁড়ায়, দুই সাইডে দুইজন, তিনজন, এরকম এরকম দুইজন, দুজনে হাত ধরে চেন ধরে দাঁড়াবে, মানে এপাশে দুজন, অপর মাঝখানে তিনজন, এরকম চেন ধরে দাঁড়াবে, মাঝখানে তিনজন চেন ধরে দাঁড়াবে, আর দুই সাইডে দুজন চেন ধরে, হলো চেন সিস্টেম খেলা। আর একটা পাঁচজন সাতজন আলাদা আলাদা সরানো হবে, এটা হলো চেনের মানে সরানো যায়, চেন পদ্ধতি বাদে। আর এবার বলিতে রেডারের দম, রেডারের দম কিন্তু একটা গুরুত্বপূর্ণ, রেডারের দম, একটা রেডার কিন্তু 30 সেকেন্ড দম নিতে পারেন, মানে 30 সেকেন্ডের বেশি আসে রেড দিতে পারবে না, কিন্তু তার দমটা কি, কাবাডি, কাবাডি এই যে দম দিতে হয়, এটাকে দম বলি, কিন্তু এই দম সে উচ্চারণটা রেফারি সঠিকভাবে শুনবে, আম্পায়াররা সঠিকভাবে শুনবে, এটা কিন্তু হলো একজন রেডারের গুরুত্বপূর্ণ জিনিস, যে দম। এরপর লোনা বলেছি আমরা, লোনা পয়েন্ট, যে সব প্লেয়ার যেমন সেটা লোনা পয়েন্ট বলেছি। টেকনিক্যাল পয়েন্ট, যখন একটা দলের টাইম আউট চলে, সেই টাইম আউটের সময় কোনো প্লেয়ার কিন্তু কোর্ট থেকে বাইরে যেতে পারে না। আর এই যে কোনো প্লেয়ার যদি কোর্টের থেকে রেফারির নির্দেশ বাদে বাইরে যায়, তখন রেফারিরা কিন্তু আম্পায়ার মহোদয়রা তারা একটা টেকনিক্যাল পয়েন্ট বিপক্ষ দলকে দেওয়ার ইখতিয়ার রাখে। তো এগুলো ছিল আমাদের কাবাডির আলোচনা মোটামুটি। আমি এখন একটু আমাদের অ্যাথলেটিক্স এর একটু আলোচনা করবো হালকা। আমরা একটু অ্যাথলেটিক্স এর আলোচনা করবো এখন। যাই হোক, অ্যাথলেটিক্স এর যে ইভেন্ট আমরা তাকে দুই ভাগে ভাগ করি, একটা হলো ফিল্ড ইভেন্ট, একটা একটা ফিল্ড ইভেন্ট, আর একটা জাম্প ইভেন্ট। একটা ফিল্ড ইভেন্ট আর একটা জাম্প ইভেন্ট। এই ফিল্ড ইভেন্টকে আমরা দুই ভাগে, একটা হলো ট্র্যাক ইভেন্ট আর একটা জাম্প ইভেন্ট। ট্র্যাক ইভেন্ট কি, যে আমাদের ট্র্যাক দৌড় দিন, আমাদের রান থাকে, রান থাকে, রান থাকে, ট্রাক থাকে, ট্রাকে আমরা দৌড় দিই। এই ট্রাকে আমরা যে দৌড় দিই, এটা ট্র্যাক ইভেন্টের ভিতরে। তো এই ট্র্যাক ইভেন্টে আমাদের থাকে দৌড় এবং হাঁটা। 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 400 মিটার, 800 মিটার, 1500 মিটার, 1000 মিটার, তারপর 3000 মিটার, 5000 মিটার। এগুলো দ্রুতগামী দৌড়। এই 800 মিটার বলতে এগুলো হলো দ্রুতগামী দৌড়, দ্রুতগামী দৌড়। আর এগুলো কম দ্রুতগামী দৌড়। এছাড়াও আমাদের আছে কিছু রিলে দৌড়। এছাড়াও আছে কি আমাদের রিলে দৌড়, 100 গুণিত 4,
রিলে দৌড়া 400 গুণিত 4 রিলে দৌড়, এরকম রিলে দৌড় আছে। তাছাড়া আছে কিন্তু ম্যারাথন বা হাঁটা। ম্যারাথন বা হাঁটা একটা হলো ম্যারাথন বা হাঁটা একটা 30 কিলোমিটার, 50 কিলোমিটার। এগুলো ম্যারাথন হাঁটা 50 কিলোমিটার আর 30 কিলোমিটার, স্লো ইভেন্ট হাঁটার মধ্যে যেগুলো বলে এইগুলো আবার গেল ট্র্যাক ইভেন্টের ভিতরে। এগুলো আমার ট্র্যাক ইভেন্টের ভিতরে। আর ফিল্ড ইভেন্টের ভিতরে আছে আমার ফিল্ড ইভেন্ট লং জাম্প, লং জাম্প, লং জাম্প, হাই জাম্প, মানে উচ্চ লাভ, দীর্ঘ লাভ, যারা বলে উচ্চ লাভ, দীর্ঘ লাভ। তারপর উচ্চ লাভ আছে, দীর্ঘ লাভ আছে, পোল ভোল্ট আছে, পোল ভোল্ট, লাভ ধাপ ঝাঁপ আছে, লাভ ধাপ ঝাঁপ, লং জাম্প, হাই জাম্প, পোল ভোল্ট। এগুলো আমার ফিল্ড ইভেন্টের জাম্প স্পিডের ভিতরে আছে। আর ফিল্ড ইভেন্টের আমার নিক্ষেপের ভিতরে আছে চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, হামার হামার নিক্ষেপ। এই 4টি নিক্ষেপ আছে আমাদের নিক্ষেপের ভিতরে। তো এগুলো আমাদের একটু জানার বিষয় ছিল। ফিল্ড ইভেন্ট আমাদের সামনে অ্যাথলেটিক্স হয় যেন ওগুলো জেনে রাখতে পারি, যার জন্য আমরা অ্যাথলেটিক্স নিয়ে একটু কথা বললাম। আর আমরা আমাদের কাবাডি নিয়ে আলোচনা করলাম। তা এই আলোচনাগুলো বা এই বিষয়গুলো আপনারা যদি মনে রাখেন, তা অবশ্যই পরীক্ষার সময় ভালো ফলাফল পাবেন। আর আপনাদের লাইনে কেউ থাকলে আপনারা জেনে রাখবেন যে সামনে 11 তারিখের ভিতরে ফর্ম ফিল আপ করতে হবে সবাই। 11 তারিখের ভিতরে ফর্ম ফিল আপ করতে হবে। আর 25 তারিখ থেকে জানুয়ারির পরীক্ষা, সেকেন্ড ইয়ারের। সেই বিষয়ে সবাই প্রস্তুতি নেন, ভালো ফলাফল হবে। সকলকে ধন্যবাদ।